সকলকে আবার আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার ইন্ডিয়া ফ্লানাগান। কনফিসকেশন অ্যান্ড অ্যাসেট সিজার, অনেকে শুনছেন যাদের বিরুদ্ধে কেস হচ্ছে ফ্রডের কেস, মানে মেইনলি, অথবা মানি লন্ডারিং এর কেস যদি হয়, অনেকে এটা হয়তো ফেস করতে হচ্ছে আপনাকে অথবা করতে হয়েছে, যেটাকে বলে কনফিসকেশন এবং অ্যাসেট সিজার। কনফিসকেট করা এবং অ্যাসেট সিজ করা, এটা কি? ইফ ইউ হ্যাভ বিন কনভিক্টেড অফ ক্রিমিনাল অফেন্স, the prosecution may ask the court for a confiscation order. আপনাকে যদি একটা ক্রিমিনাল অফেন্সের জন্য কনভিকশন করা হয়, যে ক্রাউন কোর্টে বা ম্যাজিস্ট্রেটস কোর্টে বা আপনার আরও উপরের কোর্টে আপনার যদি মানে কনভিকশন যদি হয়, নর্মালি আপনার ক্রাউন কোর্টের কনভিকশন, যেটাই মেইনলি এইটাই হচ্ছে মেইন কনভিকশন, তখন পুলিশে কিন্তু আপনার কনফিসকেশন অর্ডারের জন্য আপনার কোর্টের কাছ থেকে অ্যাপ্লিকেশন করবে যে একটা কনফিসকেশন অর্ডার করা হোক। If so, they may freeze your assets to make sure that the money could be confiscated and not hidden away. তাহলে পুলিশ এটার করার কারণটা হচ্ছে কি, যে টু মেক শিওর যে আপনার কাছ থেকে পয়সাটা যেন তারা উদ্ধার করতে পারে, এবং এটা আপনি যেন পয়সার যেন হিডেন করতে, হাইড করতে না পারেন মতো, তারা যেন এই পয়সাটা কনফিসকেট করতে পারে, যে তারা যেন এটা উদ্ধার করতে পারে মতো আপনার কাছ থেকে এগুলো পয়সাগুলো যা যা আছে সসম্পদ এগুলা বেচা কিনা করে যেন আপনার ফাইন সবগুলো পয়সা বের করতে পারে। অনেক সময় যখন হয় আপনার ক্রিমিনাল লাইফস্টাইল যখন অ্যাপ্লাই করে, এটা দীর্ঘ 6 বছর পর্যন্ত যায়, আপনার সমস্ত প্রত্যেকটা ফেস ভ্যালুর যত আইটেমগুলো আছে এগুলোর কিন্তু আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে, কোত্থেকে আসছে, কিভাবে আসছে, আপনার সোর্স অফ পয়সা কোথায়, এগুলো সব এক্সপ্লেইন করতে হবে। Preservation of assets under the Proceeds of Crime Act 2002 has become increasingly normal during investigations. এখন কিন্তু এই অ্যাসেটগুলো আপনাকে প্রিজার্ভ করা, যে আপনি যেন এগুলো ডিসিপেট করতে না পারেন, যেন হাইড করতে না পারেন, যেন সরাইতে না পারেন, এই জন্য আপনার এগুলা প্রিজার্ভ করার জন্য যে প্রসেসগুলো ফলো করতে হয়, ওইটা এখন কিন্তু প্রায় সময়ে পুলিশ এগুলো করতেছে, এবং এটা এখন ইনক্রিজিংলি এগুলা পুলিশ করতেছে বিকজ অফ দ্য প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট 2002, frequently occurring during early stages. যে অনেক সময় এই প্রসেসগুলো পুলিশ কিন্তু আপনার ফলো করে ভেরি আর্লি স্টেজে, তারা যেন মেক শিওর করতে চায় যে এই কেসটা কনভিকশনের চান্স আছে, সুতরাং আমরা আগের থেকেই এই বিভিন্ন আপনার অ্যাসেটগুলো সিজ করতে হবে এবং ফ্রিজিং অর্ডার নিতে হবে। এগুলো তারা একদম কেস শুরুর থেকে, অথবা ইভেন অনেক সময় কেস ইন্টারভিউর আগে তারা এগুলো প্রসেসগুলো সবগুলো ফলো করে। What to do if assets are seized or confiscated? আপনার অ্যাসেটগুলো যদি সিজ করা হয়, সসম্পদ যদি সিজ করা হয়, কনফিসকেট করা হয়, আপনার কি করতে হবে? আপনাকে a strong legal team is required to deal with this complex area, as the court have the power to imprison. আপনার কোর্টের পাওয়ার আছে আপনাকে প্রিজন সেন্টেন্স দিতে। এই কমপ্লেক্স এরিয়ার জন্য আপনাকে স্ট্রং লিগাল টিম আপনাকে বের করতে হবে, কারণ এগুলো হলো ফর ফেলিয়ার টু পে দ্য অ্যামাউন্ট ডিউ আন্ডার এ কনফিসকেশন অর্ডার। যে কনফিসকেশন অর্ডারের মধ্যে যে অর্ডারটা করেছে, যত অঙ্কের পয়সাটা অর্ডার করেছে কোর্ট থেকে, ওইটা যদি আপনি না দিতে পারেন, তাহলে কোর্টের পাওয়ার আছে আপনাকে আরও প্রিজন সেন্টেন্স দেওয়ার জন্য। অরিজিনাল অফেন্সের জন্য যেটা আছে সেটা তো আছেই, আরও এক্সটেন্ডেড আপনার আরও বাড়াইয়া প্রিজন সেন্টেন্স দেওয়ার, যেহেতু আপনি যদি কনফিসকেশন অর্ডারের জন্য যে অর্ডার করা হয়েছে ওই পয়সা যদি আপনি পে করতে না পারেন। It is essential that you have a legal team which has the experience
to deal with this complex area. এটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই দরকার যে আপনার একজন এক্সপেরিয়েন্সড স্পেশালিস্ট সলিসিটার আপনি নেবেন, কারণ এটার জন্য এই কমপ্লেক্স এরিয়ার হ্যান্ডেল করার যাদের এক্সপেরিয়েন্স আছে। Specialist solicitor have experience of handling all aspects of restraint and seizure orders. যারা স্পেশালিস্ট সলিসিটার এই সমস্ত এরিয়ার জন্য তাদের এক্সপেরিয়েন্স থাকবে রেস্ট্রেইন্ট অর্ডার গুলো ডিল করা, পুলিশ যদি রেস্ট্রেইনিং অর্ডার বের করে, যে সিজার অর্ডার যখন বের করবে এগুলোকে চ্যালেঞ্জ করা, যে পুলিশ ঠিকমতো নিয়েছে কিনা, সমস্ত প্রসিজারগুলো ফলো করছে কিনা, ঠিকমতো ফলো করছে কিনা, ওগুলা যারা এক্সপেরিয়েন্স সলিসিটার একমাত্র তারাই এগুলা আপনার চ্যালেঞ্জ করতে পারবে। প্রসিডিংস রিকোয়ার কেয়ারফুল অ্যানালাইসিস, এই কনফিসকেশন প্রসিডিংসগুলোর খুব কেয়ারফুল অ্যানালাইসিস করতে হয়, খুব সূক্ষ্মভাবে সবগুলো বিচার বিশ্লেষণ করতে হয়, কারণ এখানে আপনি যদি একটা বড় অঙ্কের যদি একটা কনফিসকেশন অর্ডার যদি কোর্টে দিয়ে দেয়, ওইটা যদি আপনি পে করতে না পারেন তাহলে তো আপনার জন্য আরও দীর্ঘ প্রিজন সেন্টেন্স কোর্টে ইম্পোজ করতে পারবে। ইনক্লুডিং অ্যাসেট ট্রেসিং, ক্যালকুলেশন অফ বেনিফিট অ্যান্ড ভ্যালুয়েশন অফ অ্যাসেটস। আপনার যারা এক্সপেরিয়েন্সড সলিসিটার, যারা কনফিসকেশন প্রসিডিংসের জন্য আপনাকে রিপ্রেজেন্ট করবে, আপনাকে হেল্প করবে, তারা আপনার অ্যাসেটগুলো মানে দেখবে, ক্যালকুলেশন করবে, আসলে যে অর্ডারটা দেওয়া উচিত, পুলিশে যেগুলো চাইতেছে, যত বড় অঙ্কের চাইতেছে এগুলো ঠিক কিনা। পুলিশ কিন্তু আপনার অনেক ডকুমেন্ট বের করবে, অনেক আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্টেটমেন্টগুলো, কিভাবে পয়সাগুলো আসছে, অ্যাকাউন্টের মধ্যে কোন জায়গায় খরচ হয়েছে, কত অঙ্কের পয়সা জমা হয়েছে, এগুলো সব পুলিশ কিন্তু বের করে সাবমিট করবে ওই কনফিসকেশন প্রসিডিংসটাকে আপনার ফলো আপ করার জন্য। এটা একটা আলাদা, আপনার ক্রিমিনাল কনভিকশন হওয়ার পরে এটা আবার আরেকটা সেপারেট প্রসিডিংস শুরু হবে। যেদিন আপনাকে কনভিকশন করা হবে, সেন্টেন্স দেওয়া হবে, ওই দিন কিন্তু কোর্ট, ক্রাউন কোর্টের জাজ কনফিসকেশন প্রসিডিংসের জন্য একটা টাইম টেবল সেট করবে। In order to avoid any complications involving your case, be sure to get in contact with a specialist criminal defense solicitor who will help protect your best interests. সুতরাং আপনার এই অ্যাভয়েড করার জন্য কোনো কমপ্লিকেশন যেন না হয়, সবগুলো যেন ঠিক মতো যেন আপনার স্টেপগুলো নেওয়া হয়, কোনো ধরনের কমপ্লেক্সিটির জন্য যেন সৃষ্টি না হয়, এই জন্য আপনাকে সবসময় একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর আপনাকে এনগেজ করতে হবে টু হেল্প, যেটা যে আপনাকে হেল্প করবে আপনার ইন্টারেস্টটাকে সেফগার্ড করার জন্য এবং আপনার রেপুটেশনকে সেফগার্ড করার জন্য। I will pass to my colleague Barrister India Flanagan to talk more on domestic violence, assault, behavior. Yeah? Yes. Yeah. Thanks, Shafi. Thank you. So just before the break, I introduced the topic of domestic abuse, and that is what I intend to explain now. So I called it just now domestic abuse, and that is what it's referred to now. It used to be referred to as domestic violence. Domestic abuse is the correct term because that encompasses and reflects the fact that whilst domestic abuse could, the form of it could be physical, there are other forms now which have received recognition. So psychological abuse is the most pertinent example, and there's a new offence called controlling or coercive behaviour that has been introduced in 2015 to reflect the fact that domestic abuse can be psychological. The government definition it is this, which is that domestic abuse is any incident or pattern of incidents of controlling, coercive, threatening behaviour, violence or abuse between those aged 16 or over who are or have been intimate partners or family members,
and then very importantly, regardless of gender or sexuality. So as I have briefly touched on, domestic abuse can encompass a range of different types of behaviour, whether or not that's the relatively new offence of coercive control, could be psychological or emotional abuse, physical abuse, so the assaults that I have explained in the earlier segments could be examples of that clearly. You have sexual abuse, so sexual assaults, financial abuse, emotional abuse, harassment, stalking, or what's becoming increasingly prevalent is digital and online abuse. In terms of the fact that domestic abuse is commonly thought of as a gendered crime, the majority of defendants are male on female complainants. However, and this is very important to state, that's not always the case. And there are male complainants as well and female defendants. And unfortunately, it's a very common type of crime. For example, a statistic in 2013 stated that the police received a call every 30 seconds from a victim of domestic violence. And 2 women a week are killed in England and Wales by a partner or ex-partner. So those statistics just provide a very brief illustration of the prevalence of domestic abuse. So I touched on the fact that there's a new offence called coercive control. I'm going to explain a bit more about this offence because it's very important in my view to understand. So the act that created this offence is the Serious Crime Act in 2015, and the offence controlling coercive control came into force in 29th December 2015, so basically the start of 2016. So if I break it down, what does it mean? So we've got coercive and controlling behaviour. So let's start with controlling behaviour. Well, these are acts that are designed to make a person subordinate or dependent on them. So what you have is the perpetrator isolates the complainant, isolates their resources, potentially isolates them from their family, their friends, and then you've got coercive behaviour, which is an act or a pattern of acts of assault or threats, humiliation, intimidation, or other abuse that is used to harm, punish, or frighten the victim. So I hope that's given you a brief understanding of domestic abuse. Thank you. Thank you very much, India. দর্শক আপনারা শুনছেন ইন্ডিয়া ফ্লানাগান বলছে কন্ট্রোলিং এন্ড কোয়ার্সিভ বিহেভিয়ার নিউ অফেন্স আপনার আসছে। এটা ডোমেস্টিক ভায়োলেন্স তো আছেই, এটার সাথে এখন আরো অ্যাড হয়েছে নতুন আরেকটা অপরাধ যেটাকে কন্ট্রোলিং এবং কোয়ার্সিভ বিহেভিয়ার বলা হয়। সে আউটলাইন করছে খুব সংক্ষেপে। আই উইল ইনভাইট হার ওয়ান্স মোর অ্যাগেইন ইন on controlling and coercive behavior. This is a new offense, came into force. বেশি দিন হয় নাই। আজ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে নেক্সট টুইসডে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত। দর্শক এখন টাইম টেবলটা একটু চেঞ্জ হয়েছে, সুতরাং নেক্সট টুইসডে মঙ্গলবার দিন দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত আপনারা এই প্রোগ্রামটা আবার রিপিট দেখতে পাবেন। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও প্রোগ্রামটি আপলোড করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।